হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তারার নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের 6 নম্বর যে স্কুলটা আমরা 5 নম্বর স্কুল অব্দি আগেই করে রেখেছিলাম। তো তারপরে 6 নম্বর স্কুল থেকে করা হয়নি, তার জন্য আমি খুব দুঃখিত এটার জন্য। বিভিন্ন শারীরিক অসুবিধার জন্য আমি করতে পারিনি এবং অন্য কারণের জন্য। তো আবার শুরু করছি 6 থেকে 6, 7, 8, 9 পরপর সবগুলো করে দেবো, ঠিক আছে? তো প্রথম যে স্কুলটা আছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, এই স্কুলের প্রথম যে কোশ্চেনটা বলছে 1 মাইক্রন সমান কত ন্যানোমিটার, 10⁻³ ন্যানোমিটার, ঠিক আছে? বলছে ত্বরণের একককে সময়ের সঙ্গে গুণ করলে বা ত্বরণকে সময়ের সঙ্গে গুণ করলে আমরা কী পাই? অবশ্যই কিন্তু আমরা ভি পাবো, কারণ এ ইজ ইকুয়াল টু ভি বাই টি। তাই আমরা জানি এ ইজ ইকুয়াল টু ভি বাই টি, তাহলে ভি এ ইন্টু টি ইজ ইকুয়াল টু তাহলে ভি হবে, তাহলে আমরা বেগ পাবো, ঠিক আছে? সাধারণ রৈখিক স্কেলের সাহায্যে সবচেয়ে ন্যূনতম দূরত্ব কত মাপা যেতে পারে? আমরা সাধারণ স্কেলে এক একটা ঘর কত থাকে বলো? 0.1, এক একটা ছোট্ট ছোট্ট ঘর, ডিফারেন্স থাকে কত? 0. আমাদের যে স্কেল রৈখিক স্কেল ব্যবহার করে আমরা এই যে স্কেলগুলো, এই স্কেলে এক একটা ছোট্ট ছোট্ট ঘর যদি তোমরা হিসাব করো তাহলে দেখতে পাবে যে এই আমার 5 আছে আর এই 5-এর পরে এই 1 আছে, তাহলে এটুকুন গ্যাপ কত বলো তো? এটা 5 থেকে 6, এটা হচ্ছে এক একটা 0.1 করে কিন্তু পরিবর্তন হয়, তাহলে এটা হবে 0.10, ঠিক আছে? এত সেন্টিমিটার। তারপরে বলেছে Ca2+ আয়নের ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা, দেখো ক্যালসিয়ামের তো 20, ক্যালসিয়ামের 20 আর Ca2+ মানে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, মানে 18, 20 থেকে 2 বাদ দিলে 18 হয়, তাহলে 18 ইলেকট্রন বিন্যাস করলে 2, 8 আর 8, তাই তো 2, 8 আর 8 হবে, ঠিক আছে? কার্বন 14, 6 পরমাণুতে উপস্থিত তড়িৎ তড়িৎ আধানযুক্ত কণার সংখ্যা গঠিত। তো তড়িৎ আধানযুক্ত কণার সংখ্যা আমাদের ধনাত্মক কণার সংখ্যা জানতে চাইছে, সেটা কত হবে? 6টি হবে কিন্তু। যে পরমাণুর এল কক্ষটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ থাকে সেটি হলো কি? সেটি হলো নিয়ন, ঠিক আছে? সেটি হলো কী হবে? নিয়ন। তারপর হচ্ছে কোনো বস্তু আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরছে, বাকি অর্ধেক পথ ঘুরলে কণার সরণ কত হবে? দেখে নাও, মনে করো একটা বৃত্ত আছে, একটা বৃত্ত, এই বৃত্তের এটা মনে করো ব্যাসার্ধ, একটা কণা এখান থেকে যাত্রা শুরু করেছে, সে করে এখান থেকে এই পথ দিয়ে এসে সে কিন্তু এই জায়গায় এসছে, ভালো করে বুঝবে। যদি সেই জায়গায়, তার মানে দেখতে পাচ্ছি সে কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখান থেকে এইটুকু পথ, কিন্তু সরণ দেখতে গেলে আমাদের প্রাথমিক বিন্দু এ ছিল এই জায়গায় আর বি ছিল এই জায়গাটায়, তাহলে এদের মধ্যে স্ট্রেট লাইন, অর্থাৎ সেটা কিন্তু বৃত্তের ব্যাস হবে। আর বৃত্তের ব্যাস মানে এটা যদি আর হয় তাহলে এটাও কিন্তু আর হবে, তাহলে আর যোগ করলে 2r হবে, 2r কিন্তু এটার অ্যান্সার। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি কোনটি? সেটা হলো ত্বরণ। ত্বরণ মানে এটা হলো জি কিন্তু এক্ষেত্রে স্থির থাকে, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ সেটা কিন্তু স্থির থাকে, ঠিক আছে? তারপরে কোশ্চেনগুলো দেখো, গ্রুপ বি এর কোশ্চেন কী বলছে? গ্রুপ বি এর কোশ্চেন বলছে সত্য মিথ্যা লিখতে হবে। আলোকবর্ষ একটু সময়ের একক, এটা কিন্তু মিথ্যা, আলোকবর্ষ অবশ্যই দূরত্বের একক, তাই তো? চাপের একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই স্কেলার রাশি। ভি ইজিকল টু এ টি স্কোয়ার সমীকরণে ভি হলো বেগ এবং টি হলো সময়, এ এর মাত্রিক সংকেত কী হবে? দেখো ভি ইজিকল টু এটি সমীকরণকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো আমি খাতায় করেছিলাম, এটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। দেখো বলছে ভি ইজিকল টু এ টি স্কোয়ার, তাহলে এ ইজিকল টু কত হবে? ভি বাই টি স্কোয়ার হবে। ভি মানে কত? ভি এর মাত্রা বাই থার্ড ব্র্যাকেট মাত্রাকে বোঝানোর জন্য লেখা হয় বাই টি এর মাত্রা, ঠিক আছে? তো তারপর দেখে নাও, ভিডিওটা ঝাপসা মতো হয়ে যাচ্ছে, একটু এক সেকেন্ড। তো তারপরে দেখো টি আছে, টি স্কোয়ার আছে, তাহলে ভি এর মাত্রা এল, টি টু দি পাওয়ার -1, আর টি এর মাত্রা হচ্ছে টি থাকছে, স্কোয়ার আছে বলে -2 বসে গেল, তাহলে -2 উপরে উঠলে কিন্তু কী হবে? সরি, এটা -2 মানে শুধু 2 হবে, +2 হবে, ঠিক আছে? তো এই +2 উপরে উঠলে -2 হয়ে যাবে, তাহলে -2 আর -1 মানে -3 হবে, তাহলে এল টি টু দি পাওয়ার -3 হচ্ছে এটার উত্তর। কত হবে? এল টি টু দি পাওয়ার কত হবে? -3, এটা কিন্তু এটার অ্যান্সার হবে। বলছে 37.36 গ্রাম পরিমাপের ন্যূনতম কতগুলি বাট করার প্রয়োজন হয়? 6টি বাট করা। কী কী দেখো, 10 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 0.2 আর 0.16 গ্রাম, ঠিক আছে? এই পরিমাণে গ্রামের কিন্তু আমাদের প্রয়োজন, ঠিক আছে? তারপরে দেখো বলেছে একটি ক্ষেত্রজনিত বলের উদাহরণ। একটি ক্ষেত্রজনিত বল হচ্ছে কী আছে? মাধ্যাকর্ষণ বল আমরা বলতে পারি, বা চৌম্বক বল বলতে পারি আমরা, ঠিক আছে? মাধ্যাকর্ষণ শক্তিটাই বলি, মাধ্যাকর্ষণ বল, ঠিক আছে? মাধ্যাকর্ষণ বল, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষেত্রজনিত বল, ঠিক আছে? বা আকর্ষণ বলও বলতে পারো, বিকর্ষণ বলও বলতে পারো, ওটা বললেও হবে। নিউটনের গতিসূত্র কী জাতীয় নির্দেশতন্ত্রকে প্রযোজ্য? নিউটনের গতিসূত্র জড়তীয় নির্দেশতন্ত্রের প্রযোজ্য। তয়বায়দিক অন্তস্থ জড়তীয় নির্দেশতন্ত্রে কিন্তু প্রযোজ্য। 1000 গ্রাম ভরের বস্তুর উপর 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করতে কত নিউটন বল প্রয়োগ করতে হয়? নিউটন এককে চেয়েছে মানে এসআই এককে চেয়েছে, এটা এসআই এককে দেওয়া আছে, কিন্তু এটা তো গ্রাম দেওয়া আছে, তাহলে আমরা জানি যে 1000 গ্রাম মানে কত? 1000 গ্রাম মানে কিন্তু 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে এফ বের করতে বলছে, এফ মানে কত? এম ইন্টু জি, এম মানে কত? আচ্ছা এম ইন্টু এ, তাই তো? এম মানে কত? এম মানে 1 কেজি, আর ত্বরণ বলেছে 1, তাহলে 1 গুণ 1 মানে 1 নিউটন হবে, ঠিক আছে? বলেছে কোন ক্ষেত্রে বস্তু দ্রুতি এবং বেগ একই হয়? বস্তু যখন কী হবে? সরলরেখা বরাবর চলবে। বস্তু যখন কী হবে? যারা এই যে দ্রুতি ত্বরণ মানে বা দ্রুতি বেগ
এগুলো যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কী করবে, আমাদের চ্যানেলে দেখবে অলরেডি এই টপিকগুলোর উপরে, থিওরিগুলোর উপরে আমি ভিডিও করে দিয়েছি, প্লে লিস্টও করে রাখা আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে দয়া করে, ঠিক আছে? তাহলে দেখবে তোমাদের অনেক বুঝতে সুবিধা হবে। দ্রুতি, বেগ, বল, গতি চ্যাপ্টারটা পুরোটা করা আছে। বলছে এক্স এ বি আর এক্স ওয়াই সি ডি পরস্পরের আইসোটোপ। আমরা জানি আইসোটোপ বলে কী হয়, প্রোটন সংখ্যা একই হয়। আইসোটোপ বলে কী হয়, প্রোটন সংখ্যা একই, অর্থাৎ বি আর ডি এই দুটো যদি পরস্পর আইসোটোপ তাহলে এদের বি আর ডি সমান হওয়া উচিত। তাহলে বি আর ডি এর মধ্যে সম্পর্ক বি সমান সমান ডিটাই কিন্তু বি আর ডি এর মধ্যে সম্পর্ক। তারপরে বলেছে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় কক্ষগুলির শক্তির পরিবর্তন হয়। উত্তর হবে শক্তির কী হয়, বৃদ্ধি ঘটে। কী হয়, বৃদ্ধি ঘটে। আর পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম কি, উত্তর হবে নিউট্রন। উত্তর কী হবে, নিউট্রন। বলছে তারপরে কোশ্চেনগুলো দেখে নাও। আচ্ছা, তারপরে কোশ্চেনগুলো এখানে পেজ নাম্বার দেওয়া আছে রায়মার্টিন বইয়ে, তোমরা জানো। আর এই উত্তরগুলো কিন্তু আগে অনেকবারই বলে দিয়েছিলাম, তো তবুও আমি 2 নম্বর কোশ্চেনগুলো বলে দিচ্ছি। বলছে আয়তন বিভব চোঙের সাহায্যে একটি ড্রপের 1 ফোঁটা জলের আয়তন কীভাবে নির্ণয় করা যেতে পারে। তো দেখে নাও উত্তরটা কী হবে। রায়মার্টিন মানবে এটা তোমরা 29 পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, রায়মার্টিন মানবে এটা তোমরা কোথায় পেয়ে যাবে, 29 নম্বর পেজে পেয়ে যাবে। দেখে নাও, দেখে দিচ্ছি উত্তরটা। 29 নম্বর পেজে এটা তোমরা পেয়ে যাবে। এই যে কী বলছে প্রশ্নটা দেখো, আয়তন বিভব চোঙের সাহায্যে কীভাবে আমরা কী করবো, ড্রপের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করবো। এই যে আছে, এই যে এটা ড্রপের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয়। 3 নম্বর কোশ্চেন, তার উত্তরটা তোমরা পেয়ে যাবে পরের পাতায় পেয়ে যাবে। এই যে পরের পাতায় 3 নম্বর এইটুকু, ঠিক আছে? এইটুকু লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে, এইটুকু, ঠিক আছে? একদম সহজ একটা কোশ্চেন, ঠিক আছে? উত্তরটা ওই যে দেওয়া আছে। তারপরে কোশ্চেনে দেখো বলেছে লোহার ঘনত্ব কত, বলেছে লোহার ঘনত্ব বলেছে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব যদি হয় এর মান এসআই এককে কত হবে। তো দেখে নাম এর মান এসআই এককে কীভাবে করতে হবে। তো ঘনত্ব বের করার সূত্র হচ্ছে বলা আছে কি 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমরা কী করবো, 7.8টা লিখলাম, আর গ্রাম পার মানে বাই সেন্টিমিটার কিউব লিখলাম। এখন 1 গ্রাম মানে 1000 কেজি, তাই তো? তাহলে এই গ্রামকে যদি কেজি করতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাই তলায় কিন্তু এই 1000 দিয়েছি, বুঝতে পারছো? তলায় কিন্তু তাই কী দিয়েছি, তলায় কিন্তু এই 1000টা তলায় কিন্তু এই জন্য দেওয়া হয়েছে। আর বলছে কত, সেন্টিমিটার কিউব আছে। আমরা জানি সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, কিন্তু কিউব আছে মানে 3 বার লিখবো, তাই 1 বার 100, 2 বার 100, 3 বার 100 লিখলাম। এবার শূন্য শূন্য কাটাকাটি করলাম, 3টে শূন্য থাকলো, অষ্টতার পরে 3টে শূন্য হওয়ার কথা, এই গুণ করলে তার মধ্যে একটা শূন্য আগে দশমিক হবে বলে একটা শূন্য বাদ চলে যাবে এবং 2টো শূন্য হবে। এটাই কিন্তু তোমাদের অ্যান্সার, 7800 কেজি পার মিটার কিউব। বোঝা গেল? 7800, এই অঙ্কগুলো আমি করে দিয়েছি এখানে। উত্তর কত বলছে, 7800 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? কেজি পার মিটার কিউব। তো সাধারণ তুলা যন্ত্রের সুবিধা বলতে কী বোঝো, কী তারপরে কোশ্চেন কী বলছে, সাধারণ তুলা যন্ত্রের সুবিধা বলতে কী বোঝো, সাধারণ তুলা যন্ত্রের সুবিধার শর্তগুলি কী কী। তো তোমরা পেয়ে যাবে তোমাদের যে ভট্টাচার্য ব্রাদার্স যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকে 13 নম্বর পাতায়। এই যে সাধারণ তুলা যন্ত্রের সুবিধা বলতে কী বোঝো, এই যে সুবিধা বলা আছে, সুবিধার সংজ্ঞা এখান থেকে এইটুকু লিখতে হবে, ঠিক আছে? এবং তারপরে বলেছে সুবিধার শর্তগুলো কী কী। তোমরা সুবিধা তুলা কাকে বলে লিখবে এবং সুবিধা হওয়ার শর্তগুলো এই দেওয়া আছে, এই পর্যন্ত সবটা তোমার লিখতে হবে, ঠিক আছে? সুবিধি এবং সুবিধির শর্তগুলো কী কী। আচ্ছা, তারপরে কী বলেছে, নিউটনের যে গতিসূত্র থেকে জাটো ধর্ম সম্পর্কে জানা যায় সেই সূত্রটি লেখো। তো তোমরা পেয়ে যাবে 30 নম্বর পাতায়, ঠিক আছে? এটা তোমরা পেয়ে যাবে ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 30 নম্বর পাতায়, ঠিক আছে? যদি এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে নর্মালি, ঠিক আছে? কী প্রশ্ন বলেছে, প্রশ্ন বলেছে যে নিউটনের যে গতিসূত্র থেকে পথে জাটো ধর্ম জানা যায় সেই সূত্রটি লেখো। অরিস মানে নিউটনের জাটো সূত্র পাওয়া যায় ফার্স্ট ল থেকে, তাই না? ফার্স্ট ল থেকে পাওয়া যায়, ফার্স্ট ল লিখতে বলছে, মানে এখান থেকে এটুকু তোমাদের লিখতে হবে। সবাই জানে ফার্স্ট ল জিনিসটা কী। নিউটনের ফার্স্ট ল বলছে বাহ্যিকভাবে যদি কোনো বস্তুতে বল প্রয়োগ না করা যায় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তারপরে যে অঙ্কটা দেওয়া আছে ওটা কিন্তু এখানে লেখা আছে রং কোশ্চেন লিখেছিলাম, এটা কিন্তু ভুল, অ্যাকচুয়ালি অঙ্কের উত্তর সঠিক অঙ্ক এটা, এবং উত্তরটাও হবে সহজ একদম। ইজি কোশ্চেন বলেছে, টি সময় কোনো কণার সরণ বলেছে এইচ ইকুয়াল টু 40 + 5 t স্কোয়ার, তাই দেওয়া আছে। তো এখন বলছে সরণ মিটার এককে এবং সময় সেকেন্ড এককে মাপা হলে আমাদের এই উত্তর কত হবে, মানে ওই ত্বরণের মান জানতে চাইছে। তো চলো বলে দিই ত্বরণের মান কী করে বের করবে, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেওয়া আছে কি আমাদের, এই যে দেওয়া আছে 40 + 5 t স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ। এই সমীকরণটা আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে আমাদের এই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করলাম। দেখো ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস আছে এইচ আছে, ইউটি টি আছে, তাহলে ইউ মান কত 4, আমি লিখে রেখেছি ইউ এর মান 4, ঠিক আছে? আর কম্পেয়ার করে প্লাস আছে টি স্কোয়ার আছে, তাহলে দেখো হাফ এ মানে কিন্তু 5, তাহলে হাফ এ সমান 5 বলতে পারি, এ মানে তো ত্বরণ, তাহলে 5 2 গুণাগুণি গুণ হয়ে গেলে 10 হবে, 5 2 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু আমাদের উত্তর। আশা করি বোঝা গেল। তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু এটার আমার উত্তর হবে। উত্তর কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের মান। বলছে একটি ট্রেন ব্রেক কষার পর 5 সেকেন্ড পর থামলো, ট্রেনটা পুরো থেমে গেছে, থেমে গেলে কিন্তু অন্তিম বেগ কত হবে, 0 হবে, ঠিক আছে? আচ্ছা ট্রেনটি ওই জন্য দেখো আমি অন্তিম বেগ কী করেছি 0। আচ্ছা অঙ্কটা পুরোটা বলি, তাহলে মন্দন বলেছে 2 মিটার, মন্দন বলেছে মানে মাইনাস ঋণাত্মক ত্বরণ,
2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে ব্রেক খোঁজার সময় ট্রেনের বেগ কত ছিল দেখে নাও। কী দেওয়া আছে, ভি এর মান বলা আছে, ভি এর মান বলে যে 0 হবে, 0 দিলাম। এর মান কত, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এর মানে তো হচ্ছে তোমার ত্বরণ বোঝায়, কিন্তু মাইনাস দেওয়ার জন্য সে ঋণাত্মক ত্বরণ বোঝাবে, অর্থাৎ মন্দনকে বোঝাবে। টি মানে কি, টি মানে 5 সেকেন্ড বলা আছে, তাহলে আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে ভি এর মান 0, ইউ এর মান আমরা জানা নেই, ইউ এর মানটা এইভাবে রেখে দিলাম, প্লাস এ মানে কত -2, তাই ব্র্যাকেটে -2 ইন্টু 5, টি মানে 5, 5 কত -10, আর ইউটা এদিক চলে গেলে মাইনাস ইউ, মাইনাস কেটে যাবে, ইউ এর মান কত হচ্ছে 10। তাহলে ইউ এর মান কত, প্রাথমিক বেগ কত ছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ এর মান কত হবে 10 মিটার পার সেকেন্ড। তারপরে কী বলে দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রতিষ্ঠা করো। নিউটনের সেকেন্ড গতিসূত্র থেকে ফার্স্ট গতিসূত্র প্রতিষ্ঠা করতে বলছে, চলো বলে দিই। এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রতিষ্ঠা দেওয়া আছে এখানে, এটা দেখে নেবে, ঠিক আছে। এখান থেকে এই অবধি সবটা কিন্তু তোমার লিখতে হবে। এই কোশ্চেনগুলো আগেও অনেকবার বলেছি, এই জন্য এগুলো পেজ নাম্বার লিখে ছেড়ে দিয়েছিলাম, তো চলো বলেই দিচ্ছি আমি, অসুবিধা নেই। তারপরে তোকে বলেছে 5 কেজি ভারের একটা বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটা বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষিপ্ত বেগ কত হবে, তো তোমরা পেয়ে যাবে 44 পাতায়, এই বইয়েরই 44 পাতায় পেয়ে যাবে। তো কিন্তু এখানে দেখো অঙ্কটা একই রকমই অঙ্ক আছে, শুধু তোমার এই 40 গ্রামের জায়গায় 20 গ্রাম দিয়েছে। তো অঙ্কটা তোমরা এটা দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু বাড়িতে শুধু এই সংখ্যাটা চেঞ্জ করে অঙ্কটা কিন্তু বাড়িতে করবে। আমি আর করলাম না, একই অঙ্ক দিয়েছে, শুধু 40-এর জায়গায় 20 দিয়েছে, ঠিক আছে। অঙ্কগুলো সেম টু সেম আছে, ঠিক আছে। শুধু এই যে 40 গ্রামটা হয়ে যাবে 0.02 কেজি, ঠিক আছে। আর যেখানে 0.02 লেখা, 0.04 লেখা আছে, সেখানে 0.02 করে দেবে, অঙ্ক উত্তর চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট দেখো কী বলছে, নেক্সট আমাদের কী বলছে, আইসোটোপের রাসায়নিক ধর্মগুলো অভিন্ন হয় কেন, ঠিক আছে। আইসোটোপের রাসায়নিক ধর্মগুলো মানে অভিন্ন হয় কেন, এটা বান্ধবীতেও আমি অনেকবার দাগিয়ে দিয়েছি, একটু বইতেও দাগিয়ে দিচ্ছি এবার, ঠিক আছে। এটা তোমরা পেয়ে যাবে, এই যে দেওয়া আছে যে আইসোটোপে কিন্তু আইসোটোপের রাসায়নিক ধর্মগুলো অভিন্ন হয়, এটা এখান থেকে এই অবধি সব বলতে হবে, ঠিক আছে। এটা তোমার তোমাদের ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 74 পেজ, এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ও বোরের পরমাণু মডেলের মধ্যে দুটি যে বৈসাদৃশ্য লিখতে বলছে, পার্থক্য। তো তোমরা ডাইমার্টিনের বান্ধবীতে 198 পাতায় পেয়ে যাবে, কোথায় পেয়ে যাবে 198 পাতা, দেখে নাও বৈসাদৃশ্য বলেছে। তো রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের যে বৈসাদৃশ্য, দেখো এই যে বৈসাদৃশ্য লেখা আছে, এই যেখানে ছক আকারে করে দেওয়া আছে, এটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে। কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন। নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলেছে যে Ni এর মতো ইলেকট্রন বিন্যাসযুক্ত একটি ক্যাটায়ন এবং একটি অ্যানায়নের নাম এবং চিহ্ন লেখো। তো Ni এর মতো ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট একটি ক্যাটায়নের নাম হচ্ছে Na+, ঠিক আছে, এবং অ্যানায়নের নাম হচ্ছে F-, ঠিক আছে। Na+ 11 ছিল, 11 থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে 10টা হয়ে যাবে, সেটা কিন্তু নিয়নের মতো আচরণ করবে, সেটা আমরা ক্যাটায়ন বলছি। আর ফ্লুরিনে 9টা ছিল, একটা ইলেকট্রন যদি গ্রহণ করে 10টা হয়ে যাবে, সে নিয়নের মতো আচরণ করবে, সেটা হচ্ছে অ্যানায়ন। বোঝা গেল। পারমাণবিক ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্কের মধ্যে সম্পর্ক কী, পারমাণবিক ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্কের মধ্যে সম্পর্ক, ভর সংখ্যা সমান সমান পারমাণবিক ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা, এটা লিখলাম না, কী হবে, ভর সংখ্যা সমান সমান পারমাণবিক ক্রমাঙ্ক প্লাস কী হবে, প্লাস নিউট্রন সংখ্যা, নিউট্রন, ঠিক আছে, প্লাস নিউট্রন সংখ্যা। নিউট্রন বিহীন একটি পরমাণু থাকে কোন মৌলের, সাধারণ হাইড্রোজেনের, ঠিক আছে, H1। যেটি পরমাণুর 3টে কক্ষপথ আছে, সর্বস্থিত কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, পরমাণুর ক্রমাঙ্ক কত হবে। তো 3টি কক্ষপথ আছে মানে K, L আর M। M কক্ষপথে 18টি ইলেকট্রন থাকে, তাই না। তাহলে 3টি ইলেকট্রন বলে সর্বস্থিত কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, মানে বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকলে মানে প্রথম কক্ষপথে কটা আছে 2টো, তারপরে 8, 8 2 10, আর বাইরের কক্ষে 18টা থাকার কথা, কিন্তু আছে কটা 2টো, তাহলে 8 2 10, 10 2 12, পরমাণু ক্রমাঙ্ক কত, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12 হবে তাহলে, ঠিক আছে। পরমাণু ক্রমাঙ্ক কত হবে, 12 হবে, ঠিক আছে। তো তারপরে যে কোশ্চেনগুলো এগুলো আমি আর করলাম না, গ্রুপ ডি, ঠিক আছে। এগুলো আমাদের বড্ড লেট হয়ে গেছে ডাইমার্টিন দেওয়া, তোমরা এই পর্যন্ত করলেই হবে, এবং এর পরের যে এর মধ্যে তেমন কোনো অঙ্ক টঙ্ক নেই, এগুলো থিওরির কোশ্চেন, এগুলো নিজেরা বাড়িতে করে নেবে, ঠিক আছে। তো আমি নেক্সট তোমাদের 7 নম্বর স্কুলটা বলবো নেক্সট ভিডিওতে, তোমরা একটু দেখে নেবে সেটা, ঠিক আছে। আজ এই পর্যন্ত থাকলে এই স্কুলটা, দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে। চলো টাটা, বাই বাই। তোমরা এখনও যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই, তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে, আর যারা এখনও হচ্ছে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমাদের কিন্তু সাজেশন ভিডিও খুব শীঘ্র নিয়ে আসবো 9-এর, ঠিক আছে। চলো টাটা।